সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের পৃষ্ঠা নাম্বার ১১৩ যে কাজটি রয়েছে সেই কাজের সমাধান দেব। তো এই কাজে কিন্তু এখানে ২ গড়া নগদান বই তৈরি করতে বলেছে। তো কাজটি কি রয়েছে এটা আগে পড়ব, বিশ্লেষণ করব এবং সমাধান করার চেষ্টা করব। আশা রাখি ধৈর্য সহকারে সবাই আমার সাথে থাকবে। তো ১১৩ নম্বর পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের ১১৩ নম্বর পৃষ্ঠায় কি বলা আছে দেখো, যে কাজ দেওয়া আছে এই কাজটা বলা আছে নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে নার্গিস অ্যান্ড ব্রাদার্স এটা হলো তার প্রতিষ্ঠানের নাম, তার মানে তুমি এটা, ঠিক আছে। নার্গিস অ্যান্ড ব্রাদার্স এটা হলো তুমি, একটি খুচরা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান। ওকে, যা হোক সেটা দেখার দরকার নেই। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেন সমূহ ২০২৫ সালের নভেম্বর মাসে সংগঠিত হয়। তাহলে কি কি লেনদেন সংগঠিত হয়? নভেম্বরের ১ তারিখে দেখো, হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে ৭,০০০ ও ৫,০০০। তার মানে কি ৭,০০০ টাকা হাতে নগদ এবং ব্যাংকে জমা ৫,০০০ টাকা, তাই না? তার মানে কি এটা যেহেতু মাসের শুরুতে এবং এগুলো জমা রয়েছে, এই জন্য এগুলোকে আমরা ব্যালেন্স বিডি হিসেবে লিখব, ঠিক আছে। আর যদি বলতো যে হাতে নগদ ৫,০০০ টাকা ও ব্যাংক জমা হাতে নগদ ৭,০০০ টাকা ও ব্যাংক জমা ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তখন কিন্তু আমরা মূলধন হিসাব লিখতাম, ঠিক আছে। তো এখানে যেহেতু ব্যবসা শুরু করছে এই ধরনের কোনো কথা বলে নাই, এখানে বলছে নভেম্বর মাসের লেনদেন সমূহ সংগঠিত হয়েছে সেগুলো বলেছে। তার মানে কি এটি যেহেতু হাতে নগদ বা রয়েছে ব্যাংকে এটা রয়েছে, তার মানে এটি ব্যালেন্স বিডি হিসেবে লিখব। হ্যাঁ, তাইলে হাতে নগদ এবং ব্যাংকে জমা দুইটাই হলো পজিটিভ ব্যালেন্স হলে অবশ্যই ডেবিট পাশে লিখতে হবে ব্যালেন্স বিডি দিয়ে। ওকে, এরপরে নভেম্বরের ২ তারিখে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করেছ। বলো তো, পণ্য ক্রয় করলে টাকা আসে না চলে যায়? টাকা চলে যায়। তাইলে টাকা চলে গেছে কিভাবে? এখানে চেক প্রদান করেছো, ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাইলে ব্যাংক কলামে টাকা বসবে। কোথায় বসবে? ব্যাংক কলামে। আর কোনটা ব্যাংক কলামে কোনটা নগদ কলামে টাকা বসবে এই বিষয় নিয়ে কিন্তু আমি বেসিক একটি ক্লাস দিয়েছিলাম গতকালকে। যারা তোমরা নগদান বইয়ের বেসিক আলোচনার ক্লাসটি মিস করেছো তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে ক্লাসটি দেখে নিও। তাইলে এটি ৪,০০০ টাকা চলে গেলে মানে কমে গেলে, নগদ টাকা বা ব্যাংকের টাকা যেভাবেই হোক কমলে ক্রেডিট পাশে, বাড়লে ডেবিট পাশে, এটি হলো নগদান বইয়ের মূল থিম, ঠিক আছে। এরপর নভেম্বরের ৪ তারিখে দেখো চেক মারফত পণ্য বিক্রয় করা হলো। তাইলে পণ্য বিক্রয় করে চেক পেয়েছি। কি পেয়েছি? চেক পেয়েছি। চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে, ঠিক আছে। তাইলে ব্যাংকে টাকা বাড়বে, ডেবিট পাশে ব্যাংক কলামে এই টাকাটা বসাইতে হবে। ওকে, নভেম্বরের ৭ তারিখ এই এন্ট্রিটা একটু ইম্পর্টেন্ট। দেখো, ব্যাংক হতে উত্তোলন করা হলো ৩,০০০ টাকা। ব্যাংক হতে উত্তোলন করা হলো ৩,০০০ টাকা। দেখো, ব্যাংকও কিন্তু তোমার টাকা এবং নগদও কিন্তু তোমার টাকা, অর্থাৎ তোমার কাছে দুইটি পকেট রয়েছে, একটি হলো ডান পকেট আর একটি হলো বাম পকেট। এই ডান পকেটের টাকা যদি বাম পকেটে যায়, আবার বাম পকেটের টাকা যদি ডান পকেটে যায়, তাহলে তখন কন্ট্রা এন্ট্রি লিখতে হয়। অর্থাৎ ব্যাংকের টাকা যদি তুমি উঠায় ক্যাশে নিয়ে আসো তাহলে কন্ট্রা এন্ট্রি, অথবা ক্যাশের টাকা যদি ব্যাংকে জমা দাও তাহলে কন্ট্রা এন্ট্রি হবে। তার মানে বুঝতে পেরেছো, ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক হতে উত্তোলন করলে এই দুইটি লেনদেন, শুধুমাত্র দুইটি লেনদেন, ব্যাংকে জমা দিলে এবং ব্যাংক হতে উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি হবে। তবে ব্যাংক হতে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয় সেক্ষেত্রে কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না, তখন কিন্তু তোমার আরেকটি পকেটে যাবে না, এক পকেট ডান পকেট থেকে নিয়ে বাম পকেটে দেওয়া হবে না, তখন মালিক নিয়ে যাচ্ছে সেই টাকা, সেটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, তাইলে ব্যাংক হতে উত্তোলন, তাইলে ব্যাংক যদি তোমার ডান পকেট হয়, ডান পকেট থেকে টাকাটা এসে বাম পকেটে ঢুকলো, তার মানে কি একবার নগদ টাকা বৃদ্ধি পাইলো, অপরদিকে ব্যাংক টাকা কমলো। তাইলে কমলে ক্রেডিট পাস, তাহলে ক্রেডিট পাশে ব্যাংকে বসাবা, আর ডেবিট পাশে বৃদ্ধি পাইছে নগদ টাকা, তাহলে নগদে ঘরে বসাবা, ঠিক আছে। তাহলে এই যে ডান পকেটের টাকা বাম পকেটে আসলো বা বাম পকেটের টাকা ডান পকেটে যায়, এই সমস্ত লেনদেনকে কন্ট্রা এন্ট্রি বলে, ঠিক আছে। এগুলোকে কন্ট্রা এন্ট্রি বলে, ইংলিশে সি অথবা বাংলায় ক লিখে দিলেই হবে, ঠিক আছে। সেটি তোমার ওই হিসাবের পাশে লিখতে পারো অথবা খতিয়ান পৃষ্ঠায় লিখতে পারো। এরপরে দেখো নভেম্বরের ১০ তারিখ
প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় করা হলো। তাইলে প্রাপ্য বিলের অর্থ টাকাটা তুমি পাবে, সেই টাকাটা ব্যাংক কর্তৃক আদায় করা হয়েছে, মানে ব্যাংক কালেকশন করেছে। তার মানে কি ব্যাংকে টাকা বাড়ছে, তাইলে বাড়লে তো ডেবিট পাশে। নভেম্বরের 13 তারিখে সাইদের নিকট হতে পাওনা বাবদ 8,000 টাকার চেক প্রাপ্তি। তাইলে এখানেও চেক পাইছো, চেক পাইলে ব্যাংকে টাকা বাড়বে। ঠিক আছে, সাইদের নিকট পাওনা ছিল, সেই পাওনার 8,000 টাকা চেক প্রাপ্তি পাইছো, তাইলে ডেবিট পাশে ব্যাংকে কলামে বসবে। এরপরে দেখো নভেম্বরের 20 তারিখ, এটাও একটু বুঝতে হবে যে আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3,000 টাকা এবং 2,000 টাকা চেক প্রদান করেছি। দেখো নগদে আমার 3,000 টাকা কমেছে এবং 2,000 টাকা ব্যাংক থেকে কমেছে, তার মানে দুইটাই কমছে। কিভাবে কমছে? আসবাবপত্র ক্রয় করার কারণে। তাইলে নগদের ঘরে 3,000 টাকা বসাবো এবং ব্যাংকের ঘরে 2,000 টাকা বসাবো। কোন পাশে? ক্রেডিট পাশে। কমলে ক্রেডিট পাশ, বাড়লে ডেবিট পাশ। তাহলে নভেম্বরের 26 তারিখ দেখো ব্যাংক কর্তৃক মালিক কর্তৃক উত্তোলন 1,500 টাকা। তাহলে মালিক কর্তৃক উত্তোলন কোথা থেকে? এটা কিন্তু উল্লেখ নাই। কোথা থেকে? এটা উল্লেখ না থাকলে নগদেই উত্তোলন করেছে, তাইলে নগদ টাকা কমে গেছে। কোথায়? নগদ টাকা কমে গেছে। নগদ টাকা ক্রেডিট পাশে নগদ কলামে বসাবো। হ্যাঁ, এরপরে দেখো 30 তারিখে বলা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে বা ব্যাংক সুদ ধার্য করলে বা ব্যাংক চার্জ কর্তন করলে এই সব জিনিস কিন্তু তোমার পকেট থেকে সরাসরি নগদে লেনদেন হয় না, এগুলো তোমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে সেখান থেকে অ্যাডজাস্ট করা হয়। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, মানে তোমাকে ইন্টারেস্ট দিয়েছে, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা বেড়ে যাবে, তাহলে ব্যাংকে টাকা বাড়বে, তাহলে ব্যাংক কলামে ডেবিট পাশে আমি টাকাটা বসাবো। আর যদি ব্যাংক চার্জ কাটে তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়, তার মানে ব্যাংকে টাকা কমে, তখন আমরা ব্যাংক কলামে ক্রেডিট পাশে বসাবো। বুঝতে পেরেছো? তো এখানে যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করছে, তার মানে এটি টাকা বাড়ছে ব্যাংকে, তার এটি ডেবিট পাশে বসাবো। এটা হলো যে কাজের যে প্রশ্নগুলো ছিল বা যে ডেটাগুলো ছিল, ডেটাগুলোর অ্যানালাইসিস। এখন আমাদের রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, লেনদেন সমূহ 2 গড়া নগদান বই। কোথায়? 2 গড়া নগদান বইতে লিপিবদ্ধ করো এবং মাসের শেষ তারিখে নগদ উদ্বৃত্ত ও ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করো। তাইলে ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করতে বলছে। এটা বললেও করব, না বললেও করব। তো বলছে মানে কি, একটু তোমাকে একটু খোঁচা মেরে দিল আর কি, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। খোঁচা মারলেই যে ভয় পেতে হবে এমন না। তুমি যখন পূর্ণাঙ্গ নিয়ম শিখবা, পূর্ণাঙ্গ নিয়মে সব অঙ্ক করবা, তাহলে দেখা যাবে যে অটোমেটিকলি তোমার যত প্রকারই ঘুরাই ফেরাই প্রশ্ন হোক সব সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু আমরা এটা 2 গড়া নগদান বইয়ের সমাধান করব। তো 2 গড়া নগদান বইয়ের কলাম আমরা কিভাবে করব এটা তোমরা গত ক্লাসে অবশ্যই শিখছো, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। ডেবিট পাশে মোট 6টা কলাম থাকবে। কয়টা কলাম থাকবে? 6টা। 1 হলো তারিখ, 2 প্রাপ্তি, 3 হলো রসিদ নং, 4 হলো খতিয়ান পৃষ্ঠা, 5 হলো নগদ টাকা, 6 হলো ব্যাংক টাকা। ঠিক আছে, তাইলে এই যে এখানে 1 গড়া নগদান বই এবং 2 গড়া নগদান বইয়ের পার্থক্য হলো এখানে ব্যাংক কলাম নামে একটি এন্ট্রি যোগ হয়েছে। ওকে, এরপরে ক্রেডিট পাশেও 6টি কলাম হবে, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক আছে, তাহলে এই কয়েকটা হবে। এখন আমরা একে একে আইটেমগুলো বসায় দিই। তাইলে কি বলা আছে? 1 তারিখে হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে 7,000 ও 5,000। তার মানে নগদ 7,000 এবং ব্যাংক জমা 5,000 টাকা। তাইলে এটা ব্যালেন্স বিডি দিয়ে ডেবিট পাশে বসাবো। কোন পাশে? ডেবিট পাশে। তাইলে 2025 নভেম্বরে 1 ব্যালেন্স বিডি 7,000 নগদে গড়ে আর ব্যাংকের গড়ে 5,000 টাকা। ওকে, এরপরে 2 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো। তাইলে চেক প্রদান করলে ব্যাংকে টাকা কমলে কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট পাশে এই যে ব্যাংকের কলামে 2,000 টাকা বসাবো। কি জন্য কমে গেল? ক্রয় হিসাবের কারণে। তাহলে ক্রয় হিসাব বসাই দেব এখানে। হ্যাঁ, এখানে ক্রয় হিসাব আমি বসাই দেব। ওকে, তাহলে এরপরে দেখো 2 তারিখের পরে 4 তারিখে লেনদেন, চেক মারফত পণ্য বিক্রয় করা হলো। তাহলে চেক পাওয়া আর চেক মারফত পণ্য বিক্রয় করা একই জিনিস। চেক পাইলে ব্যাংকের টাকা বাড়ে। ঠিক আছে, তাহলে বাড়লে ডেবিট পাশে। তাইলে 4 তারিখে আমরা ডেবিট পাশে কী জন্য বাড়লো? বিক্রয় হিসাবের জন্য বাড়লো 6,000 টাকা চেক মারফত, মানে ব্যাংকে টাকা বাড়ছে, তাই না? তাহলে ব্যাংক কলামে টাকা বসাবো। যে মারফত টাকা বাড়বে, মানে যে জায়গায় টাকাটা বাড়বে সেই কলামে বসাইতে হবে। যদি নগদ টাকা বাড়ে তাহলে নগদ কলামে, ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক কলামে বসাইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ব্যাংকের টাকা বাড়ছে। এরপরে দেখো নভেম্বরের 7 তারিখ
3,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করছে, তার মানে ব্যাংকে টাকা কমছে, নগদ টাকা বাড়ছে। ওই যে ডান পকেটের টাকা বাম পকেটে আসছে, ঠিক আছে? তাহলে এই 7 তারিখটা আগে নগদ টাকা কমায় নাও, হ্যাঁ? নগদ টাকা কমায় নাও, সরি নগদ টাকা তো বাড়বে, তাহলে আগে ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে আসো, হ্যাঁ? তাইলে ব্যাংক থেকে টাকা কমবে মানে ক্রেডিট পাশে ব্যাংক কলামে বসাও 3,000 টাকা, এখানে লিখবা নগদান হিসাব, হ্যাঁ? দিয়ে এখানে কন্ট্রা এন্ট্রিটা কন্ট্রার জন্য সি বা ক যে কোনো একটা লিখতে পারবা, সেটা খতিয়ান পৃষ্ঠায়ও দিতে পারো, অথবা চাইলে তুমি এখানে ব্র্যাকেট দিয়ে ক লিখতে পারো, ঠিক আছে? তুমি এখানেও লিখতে পারো, অথবা খতিয়ান পৃষ্ঠার এখানেও দিতে পারো, ঠিক আছে? তুমি তোমার যেখানে সুবিধা হয় সেটা দিতে পারবা, সমস্যা নেই। এই 3,000 টাকা তাহলে ব্যাংক থেকে কমে গেল, অপরদিকে নগদে টাকাটা বাড়লো, তাহলে ডেবিট পাশে নগদে কলামে 3,000 টাকা বসাবো, এখানে লিখবো ব্যাংক হিসাব, ঠিক আছে? তারিখ 7 তারিখ, ঠিক আছে? ওই কন্ট্রার ক্ষেত্রে এখানেও তাই একই, তুমি চাইলে এখানে ক লিখতে পারো, অথবা তবে এই খতিয়ান পৃষ্ঠায় দিতে পারো, ঠিক আছে? এটা তোমার সুবিধা মতো করে তুমি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো। 7 তারিখের লেনদেন গেল, এরপরে 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2,000 টাকা, তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, তাইলে ডেবিট পাশে 2,000 টাকা আমি বসাই দেব 10 তারিখে। কোথা থেকে পাইছি? প্রাপ্য বিল থেকে, তাহলে প্রাপ্য বিল হিসাব লিখবো, এখানে 2,000 টাকা ডেবিট পাশে বসাই দিলাম ব্যাংক কলামে, হ্যাঁ? এরপরে 13 তারিখ বলেছে সাইদের নিকট পাওনা বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, তাইলে এখানেও চেক পাইছো মানে ব্যাংকে টাকা বাড়ছে, তাইলে 8,000 টাকা ব্যাংকে বৃদ্ধি পাইছে, তাইলে বসাই দাও এখানে। এখানে লেখো প্রাপ্য হিসাব, সাইদ কে ছিল প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, এই জন্য আমি প্রাপ্য হিসাব বা লিখেছি, ঠিক আছে? তবে প্রাপ্য হিসাবে পাশে ব্র্যাকেট দিয়ে তুমি সাইদ লিখতে পারো, ঠিক আছে? যেহেতু অনেকগুলা কলাম করা হয়েছে, একটু গাদাগাদি করে করা হয়েছে জায়গার সংকটের কারণে, কিন্তু তুমি প্রাপ্য হিসাব আমি শুধু লিখে দিয়েছি, তুমিও যখন অঙ্ক করতে যাবা দেখবা এরকম একটা প্রবলেম ফেস করবা, তো সমস্যা নেই, ঠিক আছে? তুমি লিখে দাও, এভাবে লিখে দিলেও চলবে, সমস্যা নেই। এরপরে দেখো 13 পরে 20 তারিখ আসবাবপত্র ক্রয় বাবদ 3,000 টাকা নগদ এবং 2,000 টাকা চেক প্রদান করেছে, তাহলে নগদ 3,000 টাকা কমছে এবং 2,000 টাকা চেক কমছে, তাইলে এটা কমছে মানে ক্রেডিট পাশে, হ্যাঁ? তাহলে ক্রেডিট পাশে বসাই দাও আসবাবপত্র হিসাব 2,000 টাকা, 3,000 টাকা নগদ, 2,000 টাকা ব্যাংক কলামে বসাই দাও। ওকে, 20 তারিখ গেল, তারপরে হলো 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন করেছি, তাহলে উত্তোলন করছে মানে নগদ টাকা কমে গেছে, তাইলে মালিক কর্তৃক উত্তোলন করেছে 26 তারিখে, উত্তোলন হিসাব 1,500 টাকা বসাই দাও, ঠিক আছে? নগদে কলামে। এরপরে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাংক কলামে ডেবিট করব আমরা, ব্যাংক কলামে এই যে ডেবিট পাশে 500 টাকা বসাই দেবো, এখানে লিখবো ব্যাংক সুদ হিসাব। এখন তো আমার এন্ট্রি দেওয়া শেষ, এখন আমি কি করব? নগদে এই পাশে যোগ করে দেখব কত আসছে, 10,000, এই পাশে যোগ করে দেখব কত আসছে, মাত্র আসছে হলো 4,500, তার মানে দুই পাশে বেশি আছে কোন পাশে? ডেবিট পাশে 10,000 টাকা, তাহলে উভয় পাশে 10,000 টাকা লিখে দেব। লিখে দিয়ে আমি কি করব? এই 10,000 থেকে উপরের এই 3,000 আর 1,500 বাদ দিলে 5,500 টাকা বের হয়, এটি হলো ব্যালেন্স সিডি। এটা কি ব্যালেন্স সিডি? এই নভেম্বর মাসের শেষ তারিখ 30 তারিখ এই দিনে লিখে দেব ব্যালেন্স সিডি হিসেবে। ওকে, ব্যাংক কলামে এই পাশে যোগ করব, যোগ করলে হয় 21,500। দেখো 5,000 আর 6,000 যোগ করলে 11,000, 11,000 আর 2,000 যোগ করলে 13,000, 13,000 আর 8,000 যোগ করলে 21,000, 21 আর 500 যোগ করলে 21,500। এই পাশে যোগ করে দেখো, এই পাশে মাত্র 7,000 হয়, তাহলে উভয় পাশে 21,500 লিখবো, হ্যাঁ? 21,500 লিখে ক্লোজ করে দেব। এখন ক্রেডিট পাশে 21,500 থেকে এই 2,000, 3,000 আর 2,000 মাইনাস করলে 14,500 টাকা হয়, এটি হলো ব্যালেন্স সিডি। ওকে, তাহলে ব্যালেন্স সিডি এই মাসে হলো। তাহলে যে তারিখে ব্যালেন্স সিডি হয় তার পরের দিনে, অর্থাৎ নভেম্বরের 30 তারিখে ব্যালেন্স সিডি হলো মাসের শেষের দিন, তার পরের মাসের 1 তারিখে এসে সেটি ব্যালেন্স বিডি হবে, সেটি হবে কি? এটি ডিসেম্বর মাস, হ্যাঁ? এটা ডিসেম্বর মাস হবে, ডিসেম্বর মাসের 1 তারিখে তার বিপরীত দিকে ব্যালেন্স সিডি যে পাশে তার বিপরীত দিকে, ব্যালেন্স সিডি কোন পাশে আছে? ক্রেডিট পাশে, তাহলে ডেবিট পাশে ব্যালেন্স বিডি হবে ওই যে অ্যামাউন্টটা সিডি রয়েছে সেগুলাই, 5,500 আর 14,500। তো এই ছিল
কাজের সমাধান। আশা রাখি 113 পৃষ্ঠার কাজের সমাধান যারা খুঁজতেছিলে তারা এই সমাধানটি পেয়ে গেছো। আর হ্যাঁ, কোথাও কোনো প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে সেই কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।